ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই সবাই তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ম্যাম? এই তো আছি আলহামদুলিল্লাহ। ঠান্ডা লেগেছে। বিসমিল্লাহির রহমানির আজকে তোমাদের লেকচার নয়। চতুর্থ অধ্যায় উমাইয়া খিলাফত দেখো ৬৬১ থেকে শুরু, শেষ ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত। মুয়াবিয়ার রাজত্বকাল ৬৬১ থেকে ৬৮০ খ্রিস্টাব্দ। ইয়াজিদ ইয়াজিদের নাম হচ্ছে, বড় নাম হচ্ছে কি ভালো নাম, ইয়াজিদ বিন মুয়াবিয়া ৬৮০ থেকে ৬৮৩ খ্রিস্টাব্দ পর্যন্ত। সূচিপত্র প্রশ্ন: মুয়াবিয়ার রাজতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা করো, অথবা মুয়াবিয়াকে উত্তরাধিকারী ভিত্তিক রাজতন্ত্রের প্রবর্তক বলা হয় কেন, ব্যাখ্যা করো। প্রশ্ন: মুয়াবিয়া সামরিক ও বিজয় অভিযান সম্পর্কে বিশ্লেষণ করো। প্রশ্ন: মুয়াবিয়ার চরিত্র সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন: খলিফা মুয়াবিয়ার মৃত্যু সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন: ইয়াজিদের পরিচয় ও সিংহাসনে আরোহণ সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন: ইয়াজিদ ও ইমাম হুসেনের মধ্যকার দ্বন্দ্বের কারণ ব্যাখ্যা করো। বহু নির্বাচনী প্রশ্ন, যেটা হলো জ্ঞানমূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নটা তোমাদের কয়ের এবং ক্ষয়ের উত্তরটা আমি লিখে দিয়েছি। ঘ আর ঘ উদ্দীপক তৈরি করে তোমরা, এটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, বাড়ির কাজ হোমওয়ার্ক তোমরা মেসেঞ্জারের মাধ্যমে আমাকে পাঠিয়ে দিবে লিখে। সবাই লিখবে, মেয়ে এবং ছেলেরা, হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা আমার। ছেলে মেয়েরা সৃজনশীল প্রশ্নের ব্যাপারে কি বলেছি শুনেছো তোমরা সবাই? জি ম্যাম। ইয়েস ম্যাম, শুনেছি। বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন। মুয়াবিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় কার সময় থেকে? হযরত উমর রাদিয়াল্লাহুর সময় থেকে। মুয়াবিয়া কত খ্রিস্টাব্দে নিজেকে আনুষ্ঠানিকভাবে খলিফা হিসেবে ঘোষণা করেন? ৬৬১ খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে সিফিনের যুদ্ধ সংঘটিত হয়? ৬৫৭ খ্রিস্টাব্দে। ৪. মুয়াবিয়ার সময় ডাক বিভাগের কর্মকর্তাকে কি বলা হতো? সাহেবুল বারিদ। ৫. গণতন্ত্রের পরিবর্তে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন কে? মুয়াবিয়া। কোন খলিফা সর্বপ্রথম ডাক বিভাগের প্রচলন করেন? মুয়াবিয়া। ৭. মজলিসুস শুরা ব্যবস্থার বিরুদ্ধ সাধন করেন কে? মুয়াবিয়া। এই মজলিসুস শুরাটা কার সময় হয়? খুলাফায়ে রাশিদীনের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু মজলিসুস শুরা প্রচলন করেন। এই মজলিসুস শুরা দুই ভাগে বিভক্ত ছিল, একটা মজলিসুস আম আর একটা হচ্ছে মজলিসুস খাস। এইটা মুয়াবিয়ার সময় কি করেন? মুয়াবিয়া এটা বিলোপ সাধন বা অবসান ঘটান। আর মুয়াবিয়া কত বছর খিলাফতে শাসনকার্য পরিচালনা করেন? ১৯ বছর। ৯. কাকে আরব সিজার বলা হয়? মুয়াবিয়াকে। ১০. কত খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়? ৬৬১ খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়। ১১. উমাইয়া বংশের প্রথম শাসক ও খলিফা কে ছিলেন? প্রথম শাসক ও খলিফা ছিলেন মুয়াবিয়া। ১২. মুসলিম বিশ্বে সর্বপ্রথম কে রাজতন্ত্র সূচনা করেন? মুয়াবিয়া। এতদিন ইসলামে কি ছিল? গণতন্ত্র। গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র আসলো। গণতন্ত্র প্রথায় যে জনগণ বা নাগরিক যাকে ভোট ভোট দিয়ে সমর্থন দিত বা রাজা বানাতো, বাদশা বানাতো, সম্রাট বানাতো, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে
নির্বাচিত হতো। আর রাজতন্ত্র হচ্ছে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পরে তার ছেলে, মেয়ের জামাই এইভাবে আসতো। এই প্রথাটা তখন গণতন্ত্রের পরিবর্তে কি চলে আসতো? রাজতন্ত্র প্রথা চলে আসতো। বংশ অনুক্রমিক। কথাটা কি? বাবার পরে ছেলে, ছেলের পরে তার নাতি, মেয়ের জামাই এর জন্য বলা হচ্ছে কি বংশানুক্রমিক। ১৩ উমাইয়া খিলাফতে মোট কতজন শাসক ছিলেন? উমাইয়া খিলাফতে মোট ১৪ জন শাসক ছিলেন। ১৪ উমাইয়া খিলাফত রাজধানী কোথায় ছিল? উমাইয়া খিলাফতের রাজধানী ছিল বর্তমান সিরিয়ার দামেস্কে। এই যে এখনো সিরিয়ার রাজধানীর নাম কি? দামেস্ক। তখনও দামেস্ক ছিল সিরিয়ার রাজধানীর নাম। ১৫ উমাইয়া খিলাফত কত বছর কাল স্থায়ী ছিল? উমাইয়া খিলাফত কাল প্রায় ৯০ বছর। ৬৬১ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। ১৬ উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুয়াবিয়া। ১৭ কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়? মুয়াবিয়াকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়। ১৮ কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠা করেন? ইসলামের ৩য় খলিফা উসমান রাদিয়াল্লাহুর অনুমতিক্রমে মুয়াবিয়া সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন। মুয়াবিয়ার শাসনকালে রেজিস্ট্রি বিভাগকে কি বলা হতো? দিওয়ান আল খাতাম। ১২ মুয়াবিয়ার শাসনকালে ডাক বিভাগকে কি বলা হতো? দিওয়ানুল বারিদ। ২১ মুয়াবিয়া শাসনতান্ত্রিক ক্ষেত্রে কোন নীতি গ্রহণ করেন? ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করেন। ২২ কোন স্থানে হযরত আলী রাদিয়াল্লাহু ও মুয়াবিয়ার মধ্যে দ্বন্দ্ব নিরসনের সালিস বসে? দুমাতুল জন্দল। জায়গাটার নাম কি? দুমাতুল জন্দলে দুই পক্ষের সালিস বসে, এক পক্ষে হযরত আলী, এক পক্ষে হযরত মুয়াবিয়া। ২৩ দুমাতুল জন্দলের সালিসে মুয়াবিয়া রাদিয়াল্লাহুর প্রতিনিধি কে ছিলেন? আমর বিন আল-আস। সৃজনশীল প্রশ্ন যেটা তোমাদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ হিসাবে সবসময় দেওয়া হয়। আর এর আগে প্রশ্ন আমি ২ টা লিখিয়ে দিয়েছি। তোমরা ওগুলো শিখেছো? সবগুলো প্রশ্ন করেছো তোমরা সৃজনশীলের? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। জি ম্যাম। করে ওগুলো মেসেঞ্জারে পাঠিয়ে দিবি। আর ২ টা আমি তোমাদের করে দিয়েছি ৬ আর ৭। জি ম্যাম, আজকে লিখে দিব নে। আচ্ছা ঠিক আছে। প্রথম জর্জ ১৭১৪ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে রাজতন্ত্রের সূচনা করেছিলেন। তিনি ক্ষমতায় আরোহণ করে রাজতন্ত্রকে সুদৃঢ় করার লক্ষ্যে নানাবিধ সংস্কার প্রবর্তন করেছিলেন। তিনি বিশাল নৌবাহিনী গঠন করে আটলান্টিক ও ভূমধ্যসাগরে নিজ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করেন। তিনি প্রশাসন ব্যবস্থার বিভিন্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে রাষ্ট্রের মর্যাদাকে সমুন্নত করেন। এছাড়া তিনি স্কটল্যান্ড, উস্টারশায়ার, ম্যানচেস্টার প্রভৃতি কাউন্টিতে নিজ ক্ষমতা প্রতিষ্ঠিত করেন। এমনকি শাসনযন্ত্রের ক্ষেত্রবিশেষ উদারতা ও যোগ্যতা প্রদর্শন করলেও তিনি দূরদর্শী ও বিচক্ষণ কূটনীতিক হিসাবে রাজতন্ত্রের জাঁকজমকতা ও আড়ম্বরতায় বিশ্বাসী ছিলেন। এখানে তোমরা যে ইংল্যান্ডের যে কতগুলো শহরের নাম, এই নামগুলো তোমরা শিখবে কি কি শহর ইংল্যান্ডে আছে। আর কত খ্রিস্টাব্দে জর্জ ইংল্যান্ডের ক্ষমতায় প্রতিষ্ঠা করে রাজতন্ত্রের প্রবর্তন করলেন? উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুয়াবিয়া। খ. ইসলামের ইতিহাসে মুয়াবিয়াকে প্রথম আরব রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর: মুয়াবিয়া রাজতন্ত্রের প্রথম খলিফা হওয়ায় তাকে ইসলামের ইতিহাসে প্রথম আরব রাজা বলা হয়। আরবে খলিফা পদটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতো, কিন্তু খলিফা মুয়াবিয়া তার শাসনামলে শেষে প্রচলিত নিয়ম ভঙ্গ করে তার পুত্র ইয়াজিদকে খলিফা পদের উত্তরাধিকারী মনোনয়ন করে যান। ইয়াজিদের খলিফা পদ গ্রহণের সাথে সাথে গণতান্ত্রিক নিয়মে খলিফা নির্বাচন পদ্ধতির অবসান ঘটে এবং ইসলামের ইতিহাসে রাজতন্ত্রের সূচনা হয়। ইয়াজিদের পর পরবর্তীকালে এইভাবে বংশ পরম্পরায় রাজতন্ত্র অনুসারে খলিফা পদটি দখল হতে থাকে। এই বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রথম খলিফা ছিলেন মুয়াবিয়া। তাই তাকে ইসলামের ইতিহাসে প্রথম আরব রাজা বলা হয়। উদ্দীপকে ঘ. উদ্দীপকে তোমার পঠিত কোন খলিফার শাসন ব্যবস্থার ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো। তোমরা উদ্দীপকে খলিফার শাসন ব্যবস্থা হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহুর ইঙ্গিত পাওয়া যায়। আর তোমরা মুয়াবিয়ার যে এই যে খলিফার ইঙ্গিত পাওয়া যায় তার শাসন ব্যবস্থা কি কি ছিল আমি তোমাদের বলেছি গত লেকচারে। শাসন ব্যবস্থা কি? ডাক বিভাগ, দিওয়ানুল খাতিব, রেজিস্ট্রি বিভাগ, তারপরে হচ্ছে তোমার নৌ বিভাগ প্রতিষ্ঠা করা, তারপরে হচ্ছে তোমার রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করা। এইগুলো প্রত্যেকটা পয়েন্ট এখানে আসবে, রাজতন্ত্রও সংক্ষেপে আসবে।
এগুলো লিখবে। এগুলো তার শাসন ব্যবস্থা এবং তার কৃতিত্বও বলা যায়। কার? মুয়াবিয়ার কৃতিত্ব কোনগুলো? এগুলোই হচ্ছে তার কৃতিত্ব। রাজতন্ত্র সহ এই যে ১ম আরব রাজা বলা হয় এটাও তার একটা কৃতিত্ব। বড় ঘ উদ্দীপকের শেষাক্ত উক্তিটির আলোকে উক্ত খলিফার চরিত্র মূল্যায়ন করে। চরিত্র আজকে পড়াবো। এখান থেকে সংক্ষেপ নিয়ে তোমরা চরিত্র তৈরি করবে। আর ইংল্যান্ডে এখনো কি রাজতন্ত্র প্রথা প্রচলিত আছে। আমরা জানি যে বংশানুক্রমে কে আসে? রানীর পরে তার ছেলেরা আসতেছে। এজন্য ইংল্যান্ডের দিয়ে আমরা উদ্দীপক দিয়েছি। মুয়াবিয়ার রাজতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা করো। উমাইয়া বংশের ও খিলাফতের প্রতিষ্ঠাতা এবং প্রথম শাসক মুয়াবিয়া তার প্রখ্যাত কূটনীতিবিদ মুগিরা ইবনে সুবার, মুগিরা বিন সুবা ২ ভাবে বানান লেখা যায়, সেজন্য ২ ভাবে দিয়েছি। পরামর্শক্রমে ৬৭৯ খ্রিস্টাব্দে মুয়াবিয়া তার অযোগ্য পুত্র ইয়াজিদকে উমাইয়া খিলাফত ও সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেন। এই কারণে মুয়াবিয়াকে আরব বিশ্বে রাজতন্ত্রের প্রবর্তক বলা হয়। বস্তুত রাজক্ষমতা গ্রহণ করে মুয়াবিয়া খুলাফায়ে রাশিদিন যুগের কুরআন সুন্নাহ ভিত্তিক গণতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে রোমান ও সাসানীয় শাসনধারায় রাজতন্ত্রের গোড়াপত্তন করেন। পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী নিয়োগের মধ্য দিয়ে মুয়াবিয়া আরবে প্রচলিত শাসননীতি প্রবর্তন করেন। বিভিন্ন স্থানে ইয়াজিদের মনোনয়ন নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দেয়, কিন্তু বিচক্ষণ মুয়াবিয়া সুকৌশলে সিরিয়াবাসী এবং অন্যান্য স্থানে সমর্থন আদায় করতে সমর্থ হন। ইসলামের ইতিহাসে ইয়াজিদের উত্তরাধিকারী মনোনয়ন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর মধ্য দিয়ে খিলাফত বা বংশানুক্রমিক রাজতন্ত্রে পরিণত হয়। খলিফা মুয়াবিয়া প্রবর্তিত মনোনয়ন পদ্ধতি পরবর্তী উমাইয়া খলিফাগণ অনুসরণ করেন এবং পরবর্তী রাজবংশের আব্বাসীয়দের আমলেও তা অনুষ্ঠিত হয়। তোমরা দেখলা যে তার মনোনয়ন পদ্ধতি কি ছিল? তার অযোগ্য পুত্রকে আসলে যোগ্য পুত্র না, অযোগ্য পুত্রকে ইয়াজিদ। আর এখানে কোন পদ্ধতিতে তিনি রোমান এবং সাসানীয় শাসনধারায় তিনি রাজতন্ত্রের গোড়াপত্তন করেন। আর এই রাজতন্ত্রের মধ্য দিয়ে কি হলো? গণতন্ত্রের অবসান হলো। আর এই মুগিয়ারাই শুধু উমাইয়া খিলাফতের শাসনকালে উমাইয়া খিলাফতের শাসকরাই শুধু রাজতন্ত্র প্রথা গ্রহণ করেননি, নিয়ম মেনে চলেননি। পরবর্তী সময়ে আমরা দেখি আব্বাসীয়দের আমলেও তা গৃহীত হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। অনুধাবন এবং সৃজনশীল প্রশ্ন খুব ভালো করে শিখবে। মুয়াবিয়ার সামরিক ও বিজয় অভিযান সম্পর্কে বিশ্লেষণ করো। খলিফা ও শাসক হিসাবে মুয়াবিয়া ছিলেন সমন্বয়ক ও রাজ্য বিজেতা। প্রয়োজনীয় প্রশাসনিক বা সংস্কারের পর এবং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে মুয়াবিয়া রাজ্য বিজয়ে মনোনিবেশ করেন। পূর্বাঞ্চলে রাজ্য বিস্তার। পূর্বাঞ্চলে মুসলিম সাম্রাজ্যের বা রাজ্যের সম্প্রসারণে খলিফা মুয়াবিয়ার একটি অন্যতম কৃতিত্ব। আফগানিস্তান ও পারস্যের উপজাতিগণ মুসলমানদেরকে বশ্যতামূলক কর প্রদানে অস্বীকার করলে মুয়াবিয়া তাদেরকে পরাজিত করে কর প্রদানে বাধ্য করেন। ৬৬২ খ্রিস্টাব্দে হিরাতের বিদ্রোহ কঠোর হাতে দমনের পর কাবুল, গজনি, বল্ক, কান্দাহার প্রভৃতি অঞ্চলে মুয়াবিয়া তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এই যে প্রত্যেকটা নিচে আন্ডারলাইন করবে। সাল, কোথায় কোথায় কাবুল, গজনি, বল্ক, কান্দাহার, হিরাত জয় করলেন। ৭৭৪ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী বুখারা, ৬৭৬ খ্রিস্টাব্দে সমরকন্দ ও তিরমিজ অধিকার করেন। ৬৬৫ খ্রিস্টাব্দে সেনাপতি মুহাল্লাবের নেতৃত্বে একটি সেনাবাহিনী সিন্ধু উপত্যকা পর্যন্ত অগ্রসর হয়েছিল, কিন্তু এই অভিযানটি পুরোপুরি সফল হয়নি। উত্তর আফ্রিকা বিজয়। খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহুর খিলাফতকালে মুসলিম বাহিনী সর্বপ্রথম মিশর জয় করেন। এর নিচে আন্ডারলাইন করবেন কোন খলিফার সময়ে বা কোন শাসকের সময় সর্বপ্রথম মিশর জয় হয়? খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত উমরের সময়ে। খুলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহুর শাসনামলে বারকা ও জাবিলা সহ মিশরের অনেকাংশ আরবদের দখলে আসে, কিন্তু পরবর্তীতে রোমানরা সে অঞ্চলগুলো পুনরায় দখল করে নেয়। এখানকার দুর্ধর্ষ বারবাররা আরবদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। মিশরের শাসনকর্তা আমর বিন আলাস এ সম্পর্কে খলিফা মুয়াবিয়াকে অবহিত করলে আমর এর সাহায্যার্থে ১০,০০০ সৈন্য সহ মুসলিম
আলেকজান্ডার নামে খ্যাত উকাবা বিন নাফিকে উত্তর আফ্রিকায় প্রেরণ করলে প্রচন্ড যুদ্ধের মাধ্যমে আরবদের দমন করা হয়। 670 খ্রিস্টাব্দে উকাবা বিন নাফি লিবিয়া ও তিউনিসিয়া দখল করে দক্ষিণে কাইরোয়ান নামে বিখ্যাত সামরিক শহর প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এটি উত্তর ইফ্রিকিয়ার রাজধানীতে পরিণত হয়। উত্তর আফ্রিকার পূর্ব নাম কি ছিল? ইফ্রিকিয়া। এটা মনে রাখবে, সাধারণ জ্ঞানের প্রশ্ন। এরপর উকাবা বিন নাফি আরো অগ্রসর হয়ে আলজেরিয়া ও মরক্কো দখল করে আটলান্টিক সাগরের তীর পর্যন্ত মুসলিম শাসনাধীনে নিয়ে আসেন। আটলান্টিক সাগরের বিশাল জলরাশি উকাবা বিন নাফির অগ্রগতি রোধ করলে তিনি হস্তদ্বয় ঊর্ধ্ব আকাশে তুলে দুঃখ করে বলেন, হে আল্লাহ, যদি এই বিশাল সমুদ্র আমার অন্তরায় না হতো, তাহলে আমি আরো দেশ জয় করতে পারতাম এবং তোমার ধর্ম ও নামের মহিমা প্রচার করতাম। এই যে উকাবিন নাফির যে উক্তিটা তিনি বলেছেন, এটা দিয়েও অনেক সময় সৃজনশীল প্রশ্ন হয়, এটা খেয়াল করবে। আর দ্বিতীয় আলেকজান্ডার নামে কে খ্যাত ছিল? উমাইয়ার বিখ্যাত সেনাপতি উকাবা বিন নাফি। এবং এই যে আমরা একটা জিনিস দেখলাম যে এইখানকার যে আহ, মুগিরা যে আসলো, বারবার দিয়ে জয় করে কি করলো? উকাবা বিন নাফি কি করলো? একটা সামরিক শহর প্রতিষ্ঠা করলো। এই নিচেও তোমরা আন্ডারলাইন করবে। এবং এই সামরিক শহরটাই পরবর্তী সময় কি ইফ্রিকিয়া বা উত্তর আফ্রিকার রাজধানী হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। বাইজেন্টাইন বা কনস্টান্টিনোপলের সাথে যুদ্ধ। মুয়াবিয়া ক্ষমতায় আসার পর যেসব বাইজেন্টাইন অঞ্চল মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, 662 খ্রিস্টাব্দে অভিযান প্রেরণ করে আর্মেনিয়ার রোমানদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করে আর্মেনিয়া দখল করা হয় এবং আক্রা নামক স্থানে একটি মুসলিম পূতাশ্রয় স্থাপন করা হয়। 669 খ্রিস্টাব্দে মুয়াবিয়া এই পূতাশ্রয় হতে গ্রিকদের রাজধানী কনস্টান্টিনোপলের বিরুদ্ধে নৌ ও স্থল অভিযান প্রেরণ করেন। তাহলে তখন গ্রিকদের রাজধানীর নাম কি ছিল? কনস্টান্টিনোপল। এটা খেয়াল রাখবে। ফালাদা ইবনে উবাইদ আল আনসারী এই অভিযানের সেনাপতির দায়িত্ব পালন করেন। মুয়াবিয়ার পুত্র যুবরাজ ইয়াজিদ অভিযানে ফালাদার সহযোগী হিসাবে কাজ করেন। তাহলে কনস্টান্টিনোপল বা বাইজেন্টাইন অভিযানের প্রধান সেনাপতি কে ছিল? ফালাদা ইবনে উবাইদ আল আনসারী। আর এই ফালাদার সহযোগী কে ছিল? মুয়াবিয়ার পুত্র যুবরাজ ইয়াজিদ। মুসলিম বাহিনীর রসদ স্বল্পতা, মহামারী এবং যুবরাজ ইয়াজিদের অসুস্থতার কারণে আরবদের এই অভিযান সফল হয়নি। এই অভিযানে অংশগ্রহণকারী বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আল আনসারী আমাশয় রোগে মৃত্যুবরণ করেন। এটাও মনে রাখবে যে বাইজেন্টাইনের সময় কোন মুসলিম সাহাবী মারা গিয়েছিল, তার নাম কি? সাহাবী হচ্ছে আবু আইয়ুব আল আনসারী। এই ব্যর্থ অভিযানটি মুসলমানদের অপরিণীয় ক্ষতি সাধন করে। এর কয়েক বছর পর দ্বিতীয় অভিযান প্রেরণ করা হয়। এই অভিযান 674 থেকে 680 খ্রিস্টাব্দে অর্থাৎ 7 বছর পর্যন্ত স্থায়ী ছিল বলে একে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বলে। এই যে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন থাকে, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কোনটা? এই বাইজেন্টাইন যুদ্ধটাই মূলত সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা তোমরা মনে রাখবে। দ্বীপটি মুসলমানদের অধিকারে আসে যে কেবল কনস্টান্টিনোপলের নিকটবর্তী সাইজিকাস দ্বীপটি মুসলমানদের অধিকারে আসে। এই যুদ্ধে ইমাম হুসেনও অন্যতম সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। এভাবে মুসলিম মুয়াবিয়া সিন্ধু নদের তীর হতে আটলান্টিক পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেন। তাহলে এই যে বাইজেন্টাইন বা আমরা শতদশ ব্যাপী যে যুদ্ধ হলো, এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন কে? ইমাম হুসেইন। এটা মনে রাখবে, দাগাবে। মুয়াবিয়ার চরিত্র সম্পর্কে ব্যাখ্যা করো। মানুষ হিসাবে মুয়াবিয়া ছিলেন গৌরবর্ণ, দীর্ঘাকৃতি ও স্থূলকায়। শাসক হিসেবে তিনি স্থূলকায় মানে একটু মোটা টাইপের, আর গৌরবর্ণ মানে খুব ফর্সা ছিল, দীর্ঘাকৃতি মানে লম্বা। শাসক হিসাবে তিনি কপট হলেও মানুষ হিসাবে ব্যক্তিগত জীবনে তিনি নিয়মিতভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতেন। তিনি নিজেকে পারস্য ও রোমান সম্রাটদের মতো আড়ম্বরপূর্ণ ও জাঁকজমকপূর্ণ রাখতেন। খুলাফায়ে রাশিদিনের মতো তিনি জুমার নামাজের ইমামতি করতেন। তিনি তদানীন্তন আরবের 5 জন শ্রেষ্ঠ বক্তার মধ্যে অন্যতম ছিলেন। এই যে শ্রেষ্ঠ কয়জন বক্তার মধ্যে অন্যতম ছিলেন? 5 জন। তিনি অত্যন্ত বিনয়ী, মার্জিত, রুচিশীল ও সংযত চরিত্রের লোক ছিলেন। তার ধৈর্য এবং সংযত আচরণের জন্য সকল অবস্থাতেই তিনি পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনতে পারতেন।
এই যে এখানে বলা হয়েছে পারস্য ও রোমান সম্রাটদের মতো তিনি সবসময় কি রাজকীয় পোশাক পরিধান করে জাঁকজমকপূর্ণ দরবার প্রথা প্রচলন করেছিলেন। উদারতা ও সহিষ্ণুতা। খলিফা মুয়াবিয়া ছিলেন অত্যন্ত উদার ও ন্যায়নিষ্ঠ। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের নিকট তিনি অত্যন্ত কঠোর, দরিদ্র ও দুর্বলদের প্রতি অত্যন্ত দয়ালু ও সুবিবেচক ছিলেন। তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে গুণী সমাদর করতেন এবং অমুসলমানদের তিনি সকল প্রকার সুযোগ সুবিধা দান করে রাজকাজে নিয়োগ করতেন। দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ ও বিচক্ষণ কূটনীতিবিদ। খলিফা মুয়াবিয়া দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ ও বিচক্ষণ কূটনীতিবিদ হিসাবে অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ঐতিহাসিক পি.কে. হিট্টি বলেন, তিনি সততা ও ধূর্ততা এবং নম্র ব্যবহার দ্বারা শত্রুদের সন্দেহ দূর করে তাদেরকে বশে আনতে পারতেন। তার ধৈর্য এবং সংযত আচরণের জন্য সকল অবস্থাতেই তিনি পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনতে পারতেন। তিনি যেখানে শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠায় ব্যর্থ হতেন সেখানে বল প্রয়োগ করতেন। এখানে এই উক্তিটার দিকে তোমরা খেয়াল করবে যে তার এখানে কতগুলো গুণ আছে, যে কিভাবে মানুষকে বশে আনে এবং ধৈর্য ধরে সফলতা অর্জন করতে হয়, এই পয়েন্টটা খেয়াল করবে। ধর্মনিরপেক্ষতা। মুয়াবিয়া ছিলেন একজন ধর্মনিরপেক্ষ শাসক। শাসনতান্ত্রিক ক্ষেত্রে তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করেন। দৈনন্দিন জীবনযাত্রা। খলিফা মুয়াবিয়ার দৈনন্দিন জীবনযাত্রা ছিল চিত্ত আকর্ষক। ঐতিহাসিক মাসুদির বর্ণনা থেকে জানা যায় যে ফজরের নামাজের পর তিনি নগরাধ্যক্ষের বর্ণনা শ্রবণ করতেন। নগরে যারা মেয়র তখন তাদের কি বলে নগর অধ্যক্ষ বলা হতো। তারপর মন্ত্রী ও সভাসদগণের দৈনন্দিন কার্য নিয়ে আসতেন। জোহরের নামাজের পর মসজিদের নির্দিষ্ট স্থানে বসে তিনি ফরিয়াদির অভিযোগ শ্রবণ করতেন। মসজিদ হতে ফিরে তিনি সভাসদদের সাথে মিলতেন। এরপর তিনি দুপুরের আহার গ্রহণ করে কিছুক্ষণ বিশ্রাম নিতেন। আসরের নামাজের পর অমর্ত্যগণকে কার্য নির্বাহকল্পে পুনরায় দর্শন দিতেন। রাতের আহার গ্রহণ করে আরেকবার কিছুক্ষণের জন্য অধিবেশন করে তিনি দিনের রাজকীয় কার্য সমাধা করতেন। এই যে অমাত্য হচ্ছে অভিযাত্রা, যারা দরবারে পরিচালনা করতো তাদেরকেও অমাত্য বলা হতো। খলিফা মুয়াবিয়ার মৃত্যু সম্পর্কে ব্যাখ্যা করো। মুয়াবিয়া ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি ২০ বছর সিরিয়ার প্রদেশপাল এবং আরো প্রায় ৫০ বছর মুসলিম জাহানের খিলাফত পরিচালনার পর ৬৮০ খ্রিস্টাব্দের এপ্রিল মাসের আরবি শাবান মাসের ২১ হিজরিতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এগুলো একটু খুব ভালো করে খেয়াল করবে, জ্ঞানমূলক এবং থাকে অনুধাবনমূলক প্রশ্ন। ইয়াজিদের পরিচয় ও সিংহাসনে আরোহণ সম্পর্কে ব্যাখ্যা করো। ইয়াজিদ উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা খলিফা মুয়াবিয়ার পুত্র এবং কুরাইশ নেতা আবু সুফিয়ানের পুত্র বা নাতি। মৃত্যুর পূর্বে মুয়াবিয়া ৬৭৯ খ্রিস্টাব্দে পরবর্তী খলিফা হিসাবে মনোনীত করেন। ৬৮০ খ্রিস্টাব্দে এপ্রিল মাসে মুয়াবিয়া ইন্তেকাল করলে ইয়াজিদ নিজেকে খলিফা হিসেবে ঘোষণা দেন। তিনি ৬৮০ থেকে ৬৮৩ খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। বসরার শাসক আল মুগিরা এবং ইরাক ও খোরাসানের শাসক জিয়াদের প্ররোচনায় ধূর্ত ও কূটকৌশলী মুয়াবিয়া ইয়াজিদ অর্থাৎ তার পুত্রকে মনোনয়ন দান করেছিলেন। এস এম ইমামউদ্দিনের মতে মুয়াবিয়া জোরপূর্বক মক্কা ও মদিনা থেকে ইয়াজিদের অনুকূলে আনুগত্য আদায় করেন। আবদুল্লাহ ইবনে উমরকে ১০,০০০ দিনার উপহার দিয়ে আনুগত্য আদায় করা হয়। কিন্তু ইমাম আল হুসেইন, আবদুল্লাহ আব্দুর রহমান ও তাদের মতাবলম্বীরা ইয়াজিদের আনুগত্য অস্বীকার করেন। নাম লিখে নিয়ে নে। তোমরা আগে একটু নাম প্রেজেন্ট করো। প্রভাতী শাখা 6001 মিথিলা, 6001 মিথিলা, 3 আফরিন, 7 Present, ma'am. 1 মিথিলা, 3 আফরিন। কথা বলো।
7 জান্নাত করিম 7 Present, ma'am. 15 Present. তাহিরা আলমগীর তাহিরা 18 নুসরাত জাহান রিফা 20 উম্মে হাফসা ইলমা 6020 উম্মে হাফসা ইলমা Ma'am, present. 23 সামির আহমেদ তাড়াতাড়ি ma'am. present করো 26 Present, ma'am. মাফরুহা বেগম 35 30 হাফসা জাহান সততা Present, 30 teacher. Present, teacher. 35 60 35 Present, ma'am. 60 Present, ma'am. মুকাররমা Present, please. 41 তাসকিয়া Yes, ma'am. Yes, ma'am. 6052 Present, ma'am. রিমা 6056 Present, ma'am. ফাতিমা 57 Yes, ma'am. 60 60 মুশরা মাইশা আছো মাইশা 6060 61 ইসরাত জাহান তাবাসসুম 67 নুসরাত জাহান 12 6012 সিরাজুম মুনিরা 6016 রাইসা ইসলাম 17 6070 70 আছো সাবিনা আক্তার ইয়াসমিন মেঘলা 76072 খাদিজা আক্তার লামিয়া Yes, ma'am. Yes, ma'am. ক্লাস করবে जी, ma'am. 6057 মাইশার ইয়ে কি আছো উপস্থিত মেয়ের আর কেউ বাকি আছো যারা নাম present Ma'am, করো নাই? ma'am. 26. Marwa. 26 Ji, ma'am. 26 দিয়েছি আর কেউ আছো Ma'am, 6001. আমি তো কয়েকবার ডাকলাম তোমাকে মিথিলা হ্যাঁ, ঠিক আছে এরপরে আর কেউ আছো Yes, 6060. It's Maisha. 6060 Ma'am, মাইশা ঠিক আছে মাইশা দিয়েছি তারপরে আর কেউ আছো 6057. 6057 কি নাম তোমার বলো Monisha Rahman. মনীষা রহমান আর তোমরা মেয়েরা বা ছেলেরা তোমরা তোমাদের যে সার্টিফিকেটের নাম আছে সেই নাম তোমরা ইউজ করে নেবো সরাসরি বোঝা যায় না তোমরা যে ফেসবুকে যে নাম দিয়েছো আর কেউ আছো মেয়েরা এবার দিবা শাখা ডে শিফট ছেলেদের নাম প্রেজেন্ট 303 হাবিবুর রহমান Yes, ma'am. 4 Present, ma'am. 4 রাহাদুল ইসলাম Jacko, एक minute. 6304 রাহাদুল ইসলাম 5 মেহেদি হাসান Present, ma'am. Present, ma'am. হ্যাঁ তাড়াতাড়ি বলো 6309 তাজওয়ার ইসলাম রাফি 914 শেহাবুর রহমান Yes, ma'am. Ab- Present. Present, ma'am. 15 তামিম ইয়াসমিন শাফিন 15 16 32 শিহাব হুসেন 32 63 32 আছো শিহাব হুসেন 6333 ফাহিম হুসেন ফাহিম Yes, ma'am. 34 Yes, ma'am. ইবাদত হোসেন 34 Present, ma'am. 36 মোহাম্মদ শরীফ 36 6337
রায়হান মোল্লা, Yes, ma'am. হ্যাঁ ম্যাম আসি আসি। মোহাম্মদ উমর হোসেন, Yes, উমর, ma'am. 41, রাসেল মাহমুদ, 41, Yes, 63, ma'am. 41, Yes, ma'am. 60, Yes, 45, রিয়াজুল ইসলাম, Yes, 60, ma'am. 46, মোহাম্মদ রাজীব হোসেন, রাজীব ক্লাস করে না দেখি, 36, 63, 47, নাজমুল Yes, হোসেন, ma'am. Yes, ma'am. 63, 51, Yes, ma'am. রেদওয়ান হোসেন, 63, 55, ওয়াকিল আহমেদ, ওয়াকিল, Yes, miss. Present, miss. 63, 58, মোহাম্মদ জুবায়ের, জুবায়ের, 63, 61, ইমতিয়াজ আহমেদ, ইমতিয়াজ, 63, 62, রাশেদ মুশাররফ, রাশেদ মুশাররফ, 63, 62, 63, 60, শুভ, সিনাম আহমেদ শুভ, 60, Present, ma'am. 63, 73, আল মাহিয়ান, Present, ma'am. 60, 69, আবু সালে, আবু সালে, Present, ma'am. जी मैम। 66, শরীফ হোসেন, 63, 66, শরীফ আছো, 60, 18, হৃদয় আহমেদ, 60, 18, হৃদয় আহমেদ, 63, 70, আবিদুজ্জামান, আবিদুজ্জামান, 63, 74, তামিম ইকবাল, তামিম, Yes, ma'am. Yes, ma'am. 63, 07, 63, 07 আছো, এই 63, 07, তোমার নাম কি? 63, 07, রোল রানা হুসেন, ছেলেরা সবাই নাম পেতে Ma'am, পেরেছো? কেউ ma'am, অনুপস্থিত নেই? ma'am 6304 ম্যাম বাসায় কারেন্ট নেই ম্যাম, জন্য ক্লাস করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ও যেহেতু জানিয়েছে, 6304 রাহাদুল ইসলাম। রাহাদুল ইসলাম। জি ম্যাম, ম্যাম ওই আচ্ছা ম্যাম ঠিক আছে, গ্রুপে বলছে ম্যাম। থ্যাংক ইউ শিহাব তোমাকে। ওয়েলকাম ম্যাম, থ্যাংক ইউ। আমি তোমাদের একটু ইয়াজিদ ও ইমাম হোসেনের মধ্যকার দ্বন্দ্বের কারণ ব্যাখ্যা করো। মুবিয়ার মৃত্যুর পর খিলাফতের দাবিদার হিসাবে 3 জন ব্যক্তির আত্মপ্রকাশ ঘটে। তারা হলেন মুয়াবিয়ার মনোনীত ইয়াজিদ অর্থাৎ তার পুত্র, হযরত আলীর ছেলে আল হুসাইন এবং আব্দুল্লাহ বিন জুবাইর। আব্দুল্লাহ বিন জুবাইরের পরিস্থিতির কারণে মৌন থাকেন মানে চুপচাপ থাকা, এবং হুসাইনের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। ফলে ইয়াজিদ ও ইমাম হুসেনের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ লাভ করে। এই দ্বন্দ্ব